আরে কে ভাই তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে এরকম ভাবে হাসছিস কেন তুই? তোর শরীর ঠিক আছে তো? আরে তুই কি রাস্তায় কোনোদিন গাড়ি চালাসনি নাকি? আরে চল না গিয়ে কানের নিচে দুটো থাপ্পড় লাগাই, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আরে কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। আরে ভাই ও গাড়িতে ঢোকেনি তো গেল কোথায়? আদিত্য এখান থেকে চলো, ভয় লাগছে। আমার খুব ভয় করছে। আরে এসব কি হচ্ছে? এক্ষুনি তো এখানেই ছিল। বলছি তো চলো। চল 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 চল, লেটস গো লেটস গো লেটস গো। নাও, এসে গেছে তোমার বাড়ি। আর তুমি ভয় পাচ্ছিলে শুধু শুধু। আদিত্য সত্যি আমার এখনো ভয় করছে। দেখো শিয়া, এর ব্যাপারে একদমই ভেবো না, কিচ্ছু হবে না তোমার। কিন্তু আদিত্য আমি তো ভুলতেই পারছি না, যদি আমাদের পিছু নেয় তো? শিয়া, এইসব ফালতু চিন্তা ভাবনা মন থেকে সরাও প্লিজ। আর প্লিজ এসব কথা কাউকে বলতে যেও না। কিন্তু সানি, কি করে ভুলে যাই? কিন্তু টিন্তু কিচ্ছু নয় শিয়া, তুমি শুধু এইটা মনে রাখো যে আমরা কিছুই দেখিনি। কিরকম কথা বলছো গগন? আরে ও তো আমাদের সবাইকে দেখে নিয়েছে। আর আর শিয়া, তোর মনে আছে ও আমাদের দেখে হাসছিল? হ্যাঁ। সিমি, তুমি ওকে সাহস দিচ্ছ না আরো ভয় দেখাচ্ছ? দেখো শিয়া, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। শিয়া, বাবা, তুমি বাড়িতে যাও। আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। শিয়া তুই তুমি যা। আগে যাও। বাই গাইস। বাই বাই। বাই গাইস। বাঁচাও! বাঁচাও! কেউ আছো? আমাকে বাড়ি ছেড়ে দেওয়ার পর তোমরা তোমরা কিন্তু যে যার বাড়িতে যাবে। শুনেছো তো? শুনেছো আমি কি বলেছি? আরে হ্যাঁ শুনেছি বাবা, বারবার এই একই কথা বলে যাচ্ছ। কেউ আছো? আমাকে বাঁচাও! প্লিজ বাঁচাও আমায়! বাঁচাও! 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 এটা তো সেই গাড়িটাই না? আরে হ্যাঁ ভাই। আরে ভাই, এ করছে নাকি? ও তো ওকে মেরে ফেলবে। বাঁচাও! না! এই! আরে ভাই, মেরে দিল, মেরে দিল, ওকে মেরে ফেলেছে। আরে ওর অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। আরে ভাই, একে হসপিটালে নিয়ে যেতে হবে। চল চল সবাই চল চল। শিয়া, শিয়া, আমার কথা এখনো শেষ হয়নি। বাবা, আমি জানি তুমি আমায় কি বলতে চাইছো, যদি জানাই থাকে তাহলে আমার কথা শোনো না কেন তুমি? কিন্তু বাবা আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। না, এখনো নিজের ভালো মন্দ বোঝো না তুমি। এখন অনেক ছোট তুমি। আচ্ছা,
তাহলে তুমিই বলে দাও তোমার হিসেবে আমি কবে বড় হব? আমার মনে হয় না তোমাকে বলে কোনো লাভ হবে। বাবা, ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই আমি। আমি বেঁচে থাকতে তো তুমি এটা কখনোই করতে পারবে না। তোমার বিয়ে তো আমি ওই রাহুলের সঙ্গে দিয়েই ছাড়বো। না বাবা, আমি রাহুলকে বিয়ে করতে পারবো না। এই জন্মে কেন 7 জন্মে আমি ওকে বিয়ে করব না। দেখ তোর কত উন্নতি হয়েছে, একটা রাস্তার ছেলের জন্য তুই আমার মুখের উপর কথা বলছিস। বাবা, তুমি আমায় বাধ্য করছো বলার জন্য। আমি তোর বাবা আর তুই হলি আমার মেয়ে, তাই আমার এটা কর্তব্য যে আমি তোর ভালো মন্দের খেয়াল রাখি। বাচ্চারা যখন আগুনকে খেলনা ভেবে সেটা ধরতে যায়, তখন মা বাবা তাকে আটকায়। তাতে বাচ্চারা যতই কাঁদুক না কেন, তবুও মা বাবা তাকে কখনোই আগুনের কাছে যেতে দেয় না। সাহেব, রাহুল বাবুর মা এসেছেন। এই সময়? আমি ডেকেছি কবিতা দেবীকে। 2 দিনের মধ্যে তোমার আর রাহুলের বিয়ের দিনটা পাকা করে ফেলবো আমি। বাবা, তুমি এটা করতে পারো না। একবার যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা আর কেউ বদলাতে পারবে না। আমিও তোমারই মেয়ে, আমিও নিজের সিদ্ধান্ত বদলাবো না। সেই জন্যই যতদিন না তোমার সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে, তুমি এই ঘরের বাইরে পা রাখতে পারবে না। না বাবা, এরকম করো না বাবা। বাবা প্লিজ, প্লিজ বাবা, প্লিজ বাবা। কাম অন ফাস্ট। চলো 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 চল। খুব বাজে অ্যাক্সিডেন্ট হলো ভাই। হ্যাঁ রে ভাই, আর মনে হচ্ছে এ বাঁচবেও না। আরে ভাই, না ডাক্তার বাবু, এটা হতে পারে না। আপনি বলুন না এসব মিথ্যে কথা। আমার ছেলে বেঁচে আছে। না ডাক্তার বাবু, এটা হতে পারে না। আমার ছেলে বেঁচে আছে ডাক্তার বাবু। আপনি ম্যাডাম। ভালো করে একবার চেক করে নিন প্লিজ। ম্যাডাম, ওর মৃত্যু হসপিটালে আসার আগেই হয়ে গেছিল। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আপনি এটা ঠিক করছেন না। আমি ওকে অন্য কোনো হসপিটালে নিয়ে যাব। প্লিজ, এটা খুনের মামলা। সিআইডি না আসা পর্যন্ত আপনি এই লাশটা পাবেন না। শোন, আমি ওর খুনিকে ছেড়ে দেব না। ও আমার ছেলের এত বড় ক্ষতি করেছে। যা কিছু হয়ে যাক, আমি ওকে কিছুতেই ছেড়ে দেব না। ও আত্মা হোক আর যাই হোক, আমি ওকে ছেড়ে দেব না। ও আমার এত বড় ক্ষতি করেছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। আচ্ছা আন্টি আবার ওই আত্মাটা সম্বন্ধে কিছু বলছে না তো, যে এই লোকটাকেও মারার চেষ্টা করেছিল? হ্যাঁ রে ভাই, আমার তো এমনটাই মনে হচ্ছে। ভাই আমি বলি কি, আমাদের এসবের থেকে দূরে থাকাই ভালো। তুই একদম ঠিক বলছিস, আমাদের এই সব ঝামেলা থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ শিয়া, কি কি বলছো তুমি? ওকে, না না শোনো, তুমি একদম টেনশন করো না, আমি তোমার ওখানে যাচ্ছি। হ্যাঁ, না না, এই তো আমি আসছি, এখান থেকে বেরোবো এক্ষুনি। হ্যাঁ। আরে আবার কি হলো? আরে ভাই, শিয়ার বাবা ওকে বাড়িতে বন্ধ করে রেখেছে, আর উনি উনি ওই রাহুলের সাথে ওর এনগেজমেন্ট করাবেন। ভাই আমি যাচ্ছি, ঠিক আছে? শোন না, তোরা দুজন একটা কাজ কর না। কিন্তু শিয়ার সাথে দেখা করবি কিভাবে? জানি না কি করব, কিছু একটা করে নেবো আমি। তোরা দুজন না কোনো একটা হোটেলে রুম বুক করে নে, তাহলে অ্যাটলিস্ট ওকে একটা রাতের জন্য ওখানে রাখতে পারি। আর তারপরে কালকে সকালে ওকে আমি বিয়ে করে নেব, ঠিক আছে? চল ভাই সাবধানে যাস। হ্যালো আদিত্য।
হ্যাঁ শিয়া, আমি আমি এসে গেছি। ইয়া আই এম কামিং। আদিত্য চলো তাড়াতাড়ি পালাও এখান চলো, থেকে, সাবধানে, তাড়াতাড়ি। সাবধানে। আদিত্য হ্যাঁ? ওখানে কেউ আছে, আমি দেখলাম ওখানে কেউ আছে, কে? ওই গায়েব হয়ে যাওয়া লোকটা। শিয়া, ওখানে কেউ নেই। কিন্তু আদিত্য আমি দেখেছি ওকে ওই শিয়া, ভেতরে। ওখানে কেউ নেই, একদম চিৎকার করো না। এটা তোমার একেবারেই ভুল ধারণা, ঠিক আছে? আমাদের হাতে একদমই সময় নেই, কেউ যদি ধরে ফেলে তার আগে আমাদের পালাতে হবে, চলো। ঠিক আছে। তাই নাকি? কিন্তু এসব হলো কিভাবে? হ্যাঁ হ্যাঁ বলুন, আমি নোট করে নিচ্ছি। ওকে, আচ্ছা, আর তারপর কি হলো? স্যার স্যার, ও আমার ছেলেকে মেরে ফেলেছে, সর্বনাশ হয়ে গেছে আমার। এবার ছেলেকে ছাড়া আমি কি করে বেঁচে থাকবো? এক মিনিট, কে মারলো আপনার ছেলেকে আর কখন? দেখতে দেখতে আমার চোখের সামনে ওর শ্বাস বন্ধ হয়ে গেল। ওকে ছাড়বেন না আপনারা, কিছুতেই ছাড়বেন না ওকে। যেখান থেকে হোক ওকে খুঁজে বার করুন। ম্যাডাম, আপনি কিছুতেই একটু ঠান্ডা হন ছাড়বেন আগে। না। আর এটা বলুন যে আপনার ছেলেকে মারলোটা কে? আমি জানি না কে ছিল, আমার সোহনকে মেরে ফেললো। নিজেকে সামলান। আমার সোনাকে চিরকালের মতো ঘুম পাড়িয়ে দিল। দেখুন ম্যাডাম, আমরা আপনার ছেলেকে তো বাঁচাতে পারবো না আবার, কিন্তু ওর খুনিকে শাস্তি নিশ্চয়ই দেওয়াতে পারবো। আপনি এটা বলুন যে এগুলো হলো কখন, কি করে হলো? আমি আমার ঘরের ভেতরে ছিলাম স্যার, তখন সোহনের চিৎকার শুনতে পাই। আমি দৌড়ে তাড়াতাড়ি করে গেলাম ওখানে, তখন দেখলাম ও সোহনকে ছুরি মেরে দিয়েছে। আর ওই খুনিটা জানলার দিকে পালিয়ে গেল। ও জানালা দিয়ে বেরিয়ে গেছিল? না স্যার, জানলা তো বন্ধ ছিল। আমি ওকে অনেক করে খুঁজেছি, কিন্তু কোথাও দেখতে পাইনি। কোথায় যে উধাও হয়ে গেল, মনে হলো যেন ও আত্মা না অন্য কোনো মানুষ পালিয়ে গেল। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি প্লিজ না। সামলান একটু নিজেকে, শান্ত হন আগে। দেখুন, আমরা আপনার ছেলের খুনিটাকে শাস্তি নিশ্চয়ই দেওয়াবো। আপনি এখন বাড়ি যান এখন, please। আসুন ম্যাডাম, আমরা দেখে আসুন। নিচ্ছি। আপনি স্যার, আসুন, প্লিজ, প্লিজ স্যার, আসুন আমার আমার ছেলের সাথে। কলিকে শান্ত ছাড়বেন হন একদম, আপনি, একদম, ঠিক আছে। শান্ত হন, চলুন। স্যার স্যার, অনেক লোকে ওই আত্মাটাকে দেখেছে স্যার। আমি বলতে চাইছি যে ওই উধাও হয়ে যাওয়া লোকটাকে স্যার। হ্যাঁ স্যার, ওই লোকটা নিজের গাড়ি দিয়ে 4টে লোককে ধাক্কা মেরেছে স্যার। সেটা ছাড়াও আরো কিছু লোকের উপরে অ্যাটাক করার চেষ্টা করেছে। স্যার শুধু রাতেই দেখা যায় ওকে, দেখতে দেখতে গায়েব হয়ে যায়, আবার ফিরেও চলে আসে। বুঝতে পারছি না স্যার, কিন্তু ব্যাপারটা কি স্যার? মানুষ তো হতে পারে না, কোনো ভয়ঙ্কর কিছু মনে হচ্ছে স্যার। তাহলে তো যত তাড়াতাড়ি হয় এটাকে ধরতে হবে। নিখিল, একটা কাজ করো, সোহনের লাশটাকে ফরেন্সিকে আনিয়ে নাও। স্যার হ্যালো, ইন্সপেক্টর দয়া। কি? কখন, কোথায়? নো, ঠিক আছে, আমরা এখনই পৌঁছেছি ওখানে। ওই অদৃশ্য হয়ে যাওয়া লোকটা আরো 2টো খুন করেছে। আরে ভাই গগন, তুই আমার জন্য কত কিছু করলি। দেখ ভাই আদিত্য, এই বন্ধুত্বের মধ্যে এই থ্যাঙ্কস অ্যান্ড অল এই এত ফর্মাল হওয়ার দরকারই নেই, ঠিক আছে? তুই হোটেল বলছিলি, তো আমি ভাবলাম আমার এই বাড়িটা তো বন্ধই পড়ে আছে, তো বিয়ের প্রিপারেশনটা এখানে নিলে কেমন হয়? শিয়া, কি হয়েছে শিয়া? তুমি এত আপসেট কেন? আদিত্য, বাবার কথা খুব মনে পড়ছে। দেখো শিয়া, এই সময় আর কিচ্ছু ভেবো না, এখন শুধু আমাদের বিয়ের ব্যাপারে ভাবো। হ্যাঁ আদিত্য, কিন্তু বাবার ইচ্ছার বিরুদ্ধে এসব ঠিক থাকবে? শিয়া, যখন আমাদের বিয়ে হয়ে যাবে না, তখন তোমার বাবাও আমাদের এই ব্যাপারটা মেনে নেবেন, ট্রাস্ট মি। আর
বিয়ের পরে আমরা দুজন যাবো তো ওনার কাছে আশীর্বাদ নিতে। আমিও তো দেখবো উনি কতক্ষণ রেগে থাকতে পারেন। আরে হ্যাঁ হ্যাঁ, আর শুভ কাজে না দেরি করতে নেই। আমি না শিয়াকে খুব তাড়াতাড়ি বৌদি বলতে চাই। বৌদি, নো ওয়ে। বিয়ের পরে তুমি তো আমাদের বৌদি হয়ে যাবে না? একেবারে না। সাহেব সাহেব, তুমি ফোন করেছিলে সিআইডিকে? হ্যাঁ সাহেব, খুন কোথায় হয়েছে? ভেতরে। সাহেব হ্যাঁ? সাবধানে ভেতরে যাবেন। কেন? সাহেব ভেতরে আত্মা আছে। আত্মা বলে কিচ্ছু হয় না, ভুলভাল কথা। চলো। না সাহেব, আমি ভেতরে যাব না। যেভাবে ও মালিককে মেরেছে সেভাবে আমাকেও মেরে ফেলবে। শোনো, কিচ্ছু হবে না, আমরা তো আছি সঙ্গে। না চলে সাহেব, এসো। সাহেব। এসো। আপনারা দেখুন, সাহেব আর মেম সাহেব। স্যার, ওনাদের শরীরে ছুরির আঘাত ছাড়া আর কোনো চিহ্নও পাইনি, আর হাতাহাতির ছাপও পাইনি। স্যার, ওনার শরীরেও কোনো ক্ষতচিহ্ন নেই। তার মানে চুরি দিয়ে হামলাটা আচম্বিতেই করা হয়েছে, নিজেদের বাঁচানোর কোনো সুযোগই দেয়নি এদের। তুমি কখন জানতে পারলে যে এরা দুজন খুন হয়ে গেছে? আমি তো সাহেব আর কবিতা মেম সাহেবের জন্য কিচেনে চা বানাচ্ছিলাম। তারপর? তখনই ওনাদের দুজনের চিৎকারের শব্দ এলো। আমি দৌড়ে বাইরে এলাম, তখন দেখলাম দুজনকে চাকু মেরেছে। হ্যাঁ, তারপর? আর সাহেব, সাহেব ও কে ও? সাহেব, খুনি? না সাহেব, আত্মা উধাও হয়ে গেল একেবারে চোখের সামনে। উধাও হয়ে গেল? হ্যাঁ সাহেব, ও আবার ফিরে আসতে পারে, আবার ফিরে আসতে পারে সাহেব। ভয় পেও না, এবার এলে আমরা ওকে ধরে ফেলবো। ওর মুখটা দেখেছিলে তুমি? না সাহেব, ও তো টুপি দেওয়া জ্যাকেট পরেছিল আর নিজের মুখটা ঢেকে রেখেছিল। সাহেব, আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। সাহেব, ওটা আত্মাই ছিল। বাড়ির সমস্ত দরজা বন্ধ ছিল, তবুও ভেতরে চলে এলো সাহেব। এই বাড়িতে আর কে কে থাকে? সাহেব, রবি সাহেব আর শিয়া মেম সাহেব। সিয়াম এম সাহেব? রবি সাহেবের মেয়ে। কোথায় সে এখন? সাহেব, ওই রবি সাহেব আর শিয়া মেম সাহেবের ঝগড়া হয়েছিল, তো সাহেব ওনাকে ঘরের ভেতরে আটকে রেখেছিলেন। চলো দেখাও কোথায় ওর রুমটা। সাহেব, ওপরে। চলো নিখিল, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। স্যার, চলো চলো, কিচ্ছু হবে না। সাহেব, এই ঘরটা সাহেব। এটা? হ্যাঁ সাহেব। এটা তো বন্ধ কর। আমার কাছে চাবি আছে। আসুন সাহেব। কোথায় শিয়া? এখানেই তো ছিলেন সাহেব। হ্যাঁ, শিয়া? স্যার, স্যার এই দেখুন। মনে হচ্ছে এইটা বেয়ে কেউ নিচে নেমেছে। স্যার, হতে পারে খুনি শিয়ার ঘরে এসেছিল। হ্যাঁ, আসতেও পারে হয়তো, কিন্তু শিয়া কোথায় গেল? এই শিয়ার নাম্বারটা দাও তো একটু। সাহেব, 1144। আরে ভাই আদিত্য, শুধু কি দেখতেই থাকবি যে কি পড়বি, নাকি পছন্দও করবি কিছু? আরে আমার ভাই, বিয়ে তো জীবনে শুধু একবারই হয়, তাই না? তাই একটু তো সময় লাগবে না? হ্যাঁ ভাই, নে নে সময় নে, কিন্তু তোর সময়ের চক্করে এমন না হয় শিয়া যেন আবার ওর মত না পাল্টে ফেলে। হ্যালো, হ্যাঁ শিয়া বলছি, সিআইডি থেকে। কি হয়েছে বাবার? আমি এখনই আসছি। উনি ঠিক আছেন তো? আসছি আমি। সোহন, রবি আর কবিতার আঘাতটা খুব গভীর ছিল। এটা দেখলেই বোঝা যায় যে খুনি প্রচন্ড শক্তিশালী। স্যার, আত্মারা খুব শক্তিশালী হয় স্যার।
পঙ্কজ, আমি শারীরিক শক্তির কথা বলছি। ও সরি স্যার। কিন্তু একটা লোক আসে আর তার সাথে সাথে গায়েব হয়ে যায়, এটা কি করে ও করতে পারে? নিখিল, একবার এই খুনিকে হাতে পেয়ে গেলে কেসের রহস্যটাও জানতে পারা যাবে। স্যার এটা নিশ্চয়ই ওই লোকটা করেছে, এটা ওই লোকটারই কাজ। ওই মেরেছে আমার বাবাকে। এক মিনিট ঠান্ডা হও। কে মেরেছে তোমার বাবাকে? স্যার যখন আদিত্যর সাথে বাড়ি থেকে চলে যাচ্ছিলাম তখন আমি ওই লোকটাকে দেখেছিলাম স্যার। ও বাড়ির দিকেই যাচ্ছিল স্যার, কিন্তু ও হঠাৎ করে উধাও হয়ে গেল স্যার। স্যার যদি আমি জানতাম ও বাবাকে মারতে চলেছে, আটকাতাম ওকে। কেন আমি ওখান থেকে বেরিয়ে গেলাম? তাহলে বাবা এখন আমার সাথে হতো। আচ্ছা, তোমরা কেউ কি খুনিকে দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। কোথায় দেখেছিলে? স্যার ওই আমরা বাইক আর কারে রেস করছিলাম, আর তখনই ও ওখান থেকে যাচ্ছিল। মুখ দেখতে পেয়েছিলে কেউ? না ম্যাডাম, ওর মুখটা হুডওয়ালা জ্যাকেটে ঢাকা ছিল, শুধু ওর নাক আর ঠোঁট দেখা যাচ্ছিল। কিন্তু স্যার ওই লোকটা যখন ওর গাড়ি নিয়ে রিতেশকে ধাক্কা মেরেছিল তখন আমরা ওখানেই ছিলাম। ওই গাড়িটার নাম্বারও নোট করেছি। রিতেশ এখন কেমন আছে? এখন ভালো আছে, তবে খুব গুরুতর চোট পেয়েছিল। গাড়ির নাম্বারটা কি? MH01R 5393। নিখিল, ফোন করে খোঁজ করো যে এই গাড়িটা কার নামে রেজিস্টার্ড করা আছে। আচ্ছা, তোমাদের কি ওই গাড়িটার ব্যাপারে আর কিছু মনে আছে? কি রঙের গাড়ি ছিল বা কিরকম ছিল? গাড়িটা বেশ পুরনো মডেলের ছিল, লাল রঙের ছিল, কিন্তু খুব স্পিডে চলছিল স্যার। স্যার স্যার ওই গাড়িটা কোনো রোহনের নামে রেজিস্টার্ড, মালাটে থাকে। রোহন? অফিসার, এই মাটি কেন নড়ছে? মাটি নড়ছে না, তুই নড়ছিস। পাবে বসে বসে মদ খেয়ে এখন বলছে মাটি নাকি নড়ছে। তার মানে আমি এখনো পাবে আছি? আমার তো মনে হলো আপনারা আমাকে ওখান থেকে বের করে আমার ফার্ম হাউসে নিয়ে এসেছেন। যাক বাবা, এইটুকু হুঁশ অন্তত আছে। আচ্ছা, কোথায় তোমার এই লাল গাড়িটা 5393? আরে আছে তো, ওই তো ওখানে আছে, চলুন। চলো। একটা কথা বলুন, আমি তো নিজে ওকে 2 বছর ধরে দেখিনি, আপনারা কোথায় দেখলেন? প্রত্যেক দিন রাতে ওই গাড়িটা রাস্তায় বেরোচ্ছে, বুঝতে পেরেছো? এই দেখুন স্যার, আমার পুরনো বান্ধবী, আমার লাল পরি, 2 বছর ধরে এতে ধুলা পড়ে গেছে। আমার আমার লাল পরি স্যার, অনেক বছর আগে আমার মা আমাকে এই লাল পরিটা গিফট করেছিল। তুমি একটু ওই দিকটা গিয়ে দাঁড়াও। থ্যাংক ইউ স্যার। স্যার, টায়ারগুলোতে হাওয়া ভর্তি রয়েছে আর গাড়িতে কোনো ঝুল বা ধুলোও নেই। পেট্রোলও পুরো ভর্তি রয়েছে, আর বলছে 2 বছর ধরে গাড়ি নাকি চালাইনি। এই 2 বছর ধরে গাড়িটা তুমি চালাও না? পেট্রোল কোত্থেকে এলো এর ভেতরে? কেন ইয়ার কি করছেন স্যার? আমি তো এতে জলও ঢালিনি, তাহলে পেট্রোল কোথা থেকে এলো? জল নয় পেট্রোল, সেটাই জিজ্ঞেস করছি, কোথা থেকে এলো? আমি বললাম না স্যার, আমি এতে পেট্রোল ভরিনি, আমি তো শহরে থাকি। আরে তুমি শহরে থাকো, কিন্তু তোমার অনুপস্থিতিতে এই গাড়িটা কেউ ব্যবহার করছে, তাও অপরাধের কাজে। আমি স্যার আপনাকে জোর গলায় বলতে পারি যে আমার লাল বড়িটাকে কেউ হাত দিয়ে দেখেনি। হাত দিয়েছে, গাড়িতে হাত দিয়েছে। কিছু পেলেন নাকি? হ্যাঁ অভিজিৎ, স্টিয়ারিং হুইলের ওপর ফিঙ্গারপ্রিন্ট আছে, টাটকা। বাহ, এর থেকে খুনির ব্যাপারে আমরা নিশ্চয়ই কিছু জানতে পারবো। স্টিয়ারিং হুইলে হাতের চিহ্ন আছে, হাওয়াও ভরা আছে, পেট্রোলও ভরা রয়েছে, কিন্তু আশেপাশে তো কোথাও পেট্রোল পাম্প নেই। তাহলে পেট্রোল ভরলো কোথা থেকে? ডক্টর সালুকে,
আপনি ততক্ষণ গাড়িটা পরিষ্কার করুন, আমরা দেখে আসি পেট্রোলটা কোথা থেকে ভরলো। পরিষ্কার মানে স্যার ও এই ফিঙ্গারপ্রিন্ট ততক্ষণ নিয়ে নিন স্যার। চেক করবো। হ্যাঁ মানে চেক করে নিন। চলো তোমরা চলো। আচ্ছা রিতেশ, তুমি ওই লোকটাকে দেখেছিলে তো, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু পুরো মুখটা দেখতে পাইনি স্যার। ও গাড়িতে ছিল আর ও তো হুড দেওয়া জ্যাকেট পরেছিল স্যার। তবুও কিছু তো দেখেছো তুমি? ম্যাডাম, ওর নাকের নিচের অংশটা মনে আছে ম্যাডাম। আচ্ছা বিপিন, তোমার সাথে কি হয়েছিল? যখন আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম, গলি থেকে মোড় ঘুরতেই হঠাৎ আমার উপর হামলা হলো। হামলা করার পরেও হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তুমি চিনতে পারবে ওকে? ও একটা হুডওয়ালা জ্যাকেট পরেছিল, সেই কারণে ওর মুখটা আমি দেখতে পাইনি। কিন্তু হ্যাঁ, যখন আমি নিচে পড়ে যাই তখন ওর চোখটা আর চোখের নিচটা দেখতে পাই। এরাও ওর পুরো মুখটা দেখতে পারেনি। আজ পর্যন্ত কেউ ওর পুরো মুখটা দেখতে পারেনি। ঠিক আছে, এরা যতটা যা দেখেছে সেটার স্কেচ বানানো যাক। স্যার, একটা কাজ করা যাক জয়ন্তী, 3 ডাইমেনশনাল টেকনিক দিয়ে এর রঙিন ফটো বানানো যাক। তাহলে খুব সহজেই একে চেনা যাবে। স্যার, এই হলো সেই লোকটা। এই তাহলে সেই লোক। খুব শিগগির দেখা হচ্ছে তোর সাথে। নিখিল, এই ফটোটা সমস্ত নিউজ চ্যানেল আর খবরের কাগজে পাঠিয়ে দাও। এই লোকটার উধাও হওয়ার খুব নেশা। একে শেখাবো উধাও হওয়া কাকে বলে। जंगल में आज मंगल करूंगी, भूखे शेरों से खेलूंगी मैं, मक्खन जैसी हथेली पे चलते अंगारे ले लूंगी मैं। हाय गहरे पानी की मछली हूँ राजा, घाट घाट दरिया में घूमी हूँ मैं, तेरी नजरों की लहरों से हार के এই যে দাদা, डूबी हूँ मैं। हाय चांदनी वो जलवा है देखने में। হ্যাঁ স্যার, গান মানে কোন গাড়ি ঠিক করে দিতে হবে? আরে আগে গানটা বন্ধ করো। স্যার আপনি বলুন না, আমি ঠিক বুঝতে পারবো। সিআইডি বন্ধ করছি। ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে। কিন্তু আমি কি করেছি? কি করেছো? পেট্রোল ব্ল্যাক করো? হ্যাঁ, আরে এইসব কি বলছেন স্যার? এখানে এই গ্যারেজে কেউ পেট্রোল বিক্রি করে? এই দাদা খুবই বুদ্ধিমান। তুমি বিক্রি করো পেট্রোল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ, বিক্রি করি। যখন আমার মালিক এখানে থাকে না, তখন কোনো একটা গাড়ি থেকে বের করে একটু আধটু বিক্রি করি। কালকে কাকে বিক্রি করেছো? কাল কাকে বিক্রি করেছিলাম? এই গাড়ির মালিককে? আমার গানের দিব্যি স্যার। এই গাড়িটা আমি আগে কখনো দেখিনি, কিন্তু হ্যাঁ, কাল মাঝরাতে দুজন এসেছিল পেট্রোল নিতে। ওদের চিনতে পারবে তুমি? ঘুমের ঘরে ছিলাম স্যার, লাইট অফ ছিল। সত্যি স্যার, মনে নেই। আমি তো শুধু পেট্রোল দিয়েছি আর টাকা আরে নিয়েছি। তোমার কিছু তো মনে আছে? কিভাবে কথা বলছিল, কি পড়েছিল? হ্যাঁ, তেমন তো কিছুই মনে পড়ছে না স্যার, কিন্তু গান স্যার। আবার গানের কথা? আমি বলতে চাইছি যে কাল ওদের দুজনের মধ্যে একজন কানে ইয়ারফোন লাগিয়ে রেখেছিল, আর গান এত জোরে বাজছিল যে আমি এমনিই শুনতে পাচ্ছিলাম। কানে ইয়ারফোন লাগানো ছিল। হতে পারে এদের মধ্যেই কেউ রোহনের গাড়ি চুরি করে। মিডিয়াতে এই ছবিটা সারা শহরে ছড়িয়ে পড়েছে। খুব শিগগিরই জানতে এটা পারবো কি যে ধরনের নিয়ম? আপনারা আমার ছেলের ছবি এইভাবে সব চ্যানেলে কেন দেখাচ্ছেন?
তো এটা আপনাদের ছেলে? হ্যাঁ, কমল। আমি আপনাদের বিরুদ্ধে এবার কেস করে দেব। আপনারা আমার মানসিকতা আর ভাবনাকে আঘাত করেছেন। আপনাদের ছেলে খুন করেছে, মানুষকে প্রাণে মারার চেষ্টা করছে, আর আপনারা আমাদের উপরে কেস করবেন? যা মনে আসছে তাই বলে যাবেন। সিআইডি বলে কি হয়েছে? যা ইচ্ছে তাই করবেন। আপনাদের ছেলে কোথায়? আপনাদের ছেলে কোথায়? আমাদের ছেলে সেই পৃথিবীতে নেই। কি? পৃথিবীতে নেই? আর কি বলতে চাইছেন? 4 বছর হয়ে গেছে ও আমাদের ছেড়ে চলে গেছে, চিরকালের জন্য চলে গেছে। ও যখন ফাইনাল ইয়ারে ফেল করলো, সেই দুঃখটা ও সামলাতে পারেনি, আর ও আত্মহত্যা করে ফেলে। আমাদের সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছে। একমাত্র ছেলে ছিল আমাদের, আর ও চলে গেল। আপনারাই বলুন, আমার ছেলে যখন এই পৃথিবীতে নেই, সে তাহলে খুন কি করে করতে পারে? দেখুন, মনে হচ্ছে জেনে বা না জেনে মনে হচ্ছে কোনো ভুল হয়েছে আমাদের। কিন্তু যদি কমল মৃতই হয়, তাহলে ওইটা কে যে সবার সামনে চলে আসছে এভাবে, আর উধাও বা হচ্ছে কিভাবে? হ্যালো, কে? শিয়া বিপদে পড়েছে? স্যার, ও তো মুম্বাই থেকে বাইরে যাচ্ছে। আমাদের চোখ এড়িয়ে কোথাও যেতে পারবে না ও। ভালো হয়েছে আমরা ওর গাড়িতে বাগ লাগিয়ে দিয়েছি, যাতে ওর কার্যকলাপ আমরা বুঝতে পারি। হ্যাঁ স্যার, ও জানি না যে আমরা ওর পিছু করছি। কিন্তু আমরা তো জানতাম যে ওর অভ্যেস থেকে কিছুতেই বেরোতে পারবে না, সেই জন্যই ওর কারে বাগ লাগিয়ে দিয়েছি। স্যার, সালুকে স্যার তো রোহানের ফার্ম হাউসেই বলে দিয়েছিলেন যে ওই গাড়িতে কিছু প্রবলেম আছে। এখন কোথায় দেখাচ্ছে ওর লোকেশনটা? চারদিকে ছড়িয়ে পড়ো, চোখ কান খোলা রাখবে। তুমি নিজে এবার আত্মসমর্পণ করো, তোমার খেলা শেষ হয়ে গেছে।
এ তো সামনে দাঁড়িয়ে রয়েছে দেখছি। দেখ দেখ। আমার জানা আছে আসল অপরাধী তুই নয়। আদিত্য তুমি? দারুণ ভাগ্য আমার, দারুণ। মারতে তো আমি শুধু তোকেই চেয়েছিলাম, কিন্তু বেচারা এইসব সিআইডি লোকেরাই ফেসে গেল। আদিত্য, তোমায় আমি ভালোবেসেছিলাম, আমি তোমার উপর ভরসা করেছিলাম। কেন করলে এসব তুমি? প্রতিশোধ প্রতিশোধ নিতে চাই তোমার থেকে। আমি তোমার কি ক্ষতি করেছি আদিত্য? তুমি নয়, তোমার বাবা। রবি আর কবিতা মিলে একটা ছোট্ট জায়গা, একটা প্লটের জন্য আমার পরিবারকে মেরে ফেলেছে। আর এখন আমি তোকে মারবো আর এদের সবাইকে। আদিত্য না, তুমি এরকম করতে পারো না। এই রিমোটটা দেখতে পাচ্ছ? এটা প্রেস করলেই তোমরা সবাই উপরে চলে যাবে। না আদিত্য, আদিত্য না, আদিত্য তুমি এরকম করতে পারো না। আদিত্য চলো না, boys, প্লিজ let's তুমি go. যেও না। আদিত্য, আদিত্য। জানো, আমার মা বাবাও এরকম ভাবে কেঁদেছিল আর চিৎকার করেছিল, কিন্তু তোমার বাবা একটা কথাও শোনেনি। তুমি ঠিক আছো? হ্যাঁ, চলো। বলে ফেল, কি তফাৎ আছে তোর আর শিয়ার বাবা রবির মধ্যে? ও তোর বাবা মাকে মেরেছিল, তুই ওদেরকে মেরেছিস। বল। আমি আর কি করতাম স্যার? প্রতিশোধের আগুনে আমি অন্ধ হয়ে গেছি। কিন্তু স্যার, আপনি তো অজ্ঞান ছিলেন, জ্ঞান ফিরল কিভাবে? তুই আমাকে অজ্ঞান করার ইঞ্জেকশনটা দিয়েছিলিস, কিন্তু ওই ওষুধটা আমার শরীরের ভেতরে ঢোকেনি। আর তুই আমার কাছে গিয়ে পৌঁছানোর আগেই আমি নিজে সিরিঞ্জ থেকে ওষুধটা বের করে ফেলে দিই, আর আবার সিরিঞ্জটা আমার গায়ে গেঁথে রাখি। তুই ভেবেছিলিস আমি অজ্ঞান হয়ে গেছি, কিন্তু আমার জ্ঞান পুরোপুরি ছিল। আর তোর ব্যাপারে তো আগে থেকেই জানতে পেরেছিলাম সব। আপনি কিভাবে জানতে পারলেন? আমরা তোর পুরো হিস্ট্রি জেনে গেছিলাম। কমল তো মারা গেছে, আর লোকজন যে মানুষটাকে দেখছে তাকে দেখতে, তার চলাফেরা আর পোশাক পরার স্টাইল পুরোপুরি কমলের মতো কি করে হয়? স্যার, স্যার আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, কিন্তু টুপি দেওয়া জ্যাকেট পরা আমার ছেলের খুব পছন্দের ছিল। ও তো সবসময় জ্যাকেট পরেই থাকতো। স্যার, আমার ছেলের কলেজের সময়কার ভিডিও আর ফটোগ্রাফ আছে আমাদের কাছে। আমরা কি দেখতে পারি? হ্যাঁ স্যার।
স্যার এ হলো কমলের বন্ধু আদিত্য। তাহলে এই ব্যাপার। স্যার, অভিজিৎ স্যার বলেছিলেন যে যেই ছেলেটা গ্যারেজে পেট্রোল নিতে এসেছিল তার কানে নাকি হেডফোন দেওয়া ছিল। হ্যাঁ ফ্রেডি, এক কাজ করো, এই গগন আর আদিত্য এদের দুজনেরই পুরো ডিটেলস বের করো। ইয়েস স্যার। পঙ্কজ। স্যার, হ্যাঁ ভিডিও রেডি। পরের ভিডিও দেখো। স্যার। আরেকটা দেখো। স্যার। দয়া, ডক্টর। দয়া, যখন আমি রোহনের গাড়িটা প্রথম ওর ফার্ম হাউসে চেক করি তখন ওতে অনেক গন্ডগোল পেয়েছিলাম, কিন্তু যখন ওটা আমি আবার চেক করলাম তখন বুঝতে পারলাম আসল গন্ডগোলটা কি। দয়া, রোহনের গাড়িতে একটা হলোগ্রাম প্রজেক্টর লাগানো আছে। কি? স্যার, ভিকটিমরা কিন্তু আমাদের এই ধরনের কথাই বলছিল উধাও হয়ে যাওয়া লোকটার ব্যাপারে, যে এই ভিডিওতে আছে। তার মানে ওই লোকটার উধাও হওয়ার যে আতঙ্ক ছড়িয়ে গেছে সেটা আর কিছু নয়, বরং এই ভিডিওগুলোকে প্রজেক্টরের মাধ্যমে হলোগ্রাম হিসেবে দেখানো হয়েছিল। স্যার। হ্যাঁ ফ্রেডি, কি জানতে পারলে? স্যার, আদিত্যর ফ্যামিলিকে রবি আর কবিতার কোম্পানির লোকেরাই মেরেছে। আর যাদের উপর আক্রমণ করা হয়েছিল তারা রবি আর কবিতার কোম্পানিতেই কাজ করে। ও, তার মানে এই খেলার সমস্ত কারিগরি আদিত্যর তৈরি। আর যখনই ডক্টর সালুখে এটা কনফার্ম করলেন যে তোমার গাড়িতে হলোগ্রাম প্রজেক্টর লাগানো ছিল, আমরা বুঝতে পেরেছিলাম যে তোমার প্ল্যানটা আসলে কি। বাবা ঠিকই বলতো, ভালোবাসার যোগ্য নও তুমি। আরে তোমার বাবা কি এমন ধোয়া তুলসী পাতা ছিল? হ্যাঁ, কিন্তু তুমিও তো আইনকে সাহায্য করার বদলে আইনকে নিজের হাতে তুলে নিলে। এবার তোমার এই হলোগ্রামের কায়দাটা কয়েদিদের দেখাবে জেলে বসে, যতদিন না ফাঁসি হয়।